12 নভেম্বর 1996 বিকেল ঠিক 3:05 কাজাখস্তানের শিমকেন্ট বিমানবন্দর থেকে কাজাখস্তান এয়ারলাইন্সের একটি চার্টার্ড বিমান আকাশে ওড়ে। বিমানটির গন্তব্য ছিল ভারতের রাজধানী নিউ দিল্লি। এই বিমানে মূলত প্রতিবেশী কিরগিজস্তানের কিছু ছোট ব্যবসায়ী ছিলেন, যারা ভারত থেকে কটন কিনে মধ্য এশিয়ার বাজারে বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক একই সময়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি বিমান টেক অফের জন্য রানওয়েতে প্রস্তুত হচ্ছিলেন। এটি ছিল সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক বোয়িং ফ্লাইট, যা জেদ্দার দিকে রওনা দেওয়ার কথা ছিল। এই বিমানে 312 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে প্রায় 231 জনই ছিলেন সাধারণ ভারতীয় ব্লু কলার কর্মচারী মানুষ। তারা মূলত বিমান কাজ বা গৃহস্থালির কাজের খোঁজে সৌদি আরবে যাচ্ছিলেন। সন্ধ্যে 6:32 সৌদি এয়ারলাইন্সের একটি বিমান দিল্লি বিমানবন্দর থেকে আকাশে ওড়ে। ঠিক সেই সময় দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসে ডিউটিতে ছিলেন অফিসার DK দত্ত। তিনি রেডিওর মাধ্যমে দুটি বিমানের পাইলটদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং নির্দেশ দিচ্ছিলেন। তিনি প্রথমে সৌদি এয়ারলাইন্সকে 10,000 ফুট উঁচুতে ওড়ার অনুমতি দেন। কিছুক্ষণ পর সৌদি বিমানের পাইলট জানায় যে তারা 10,000 ফুটে পৌঁছে গেছে এবং আরও উঁচুতে উঠতে চায়, অর্থাৎ 14,000 ফুট উচ্চতায় ওঠার ক্লিয়ারেন্স চায়। অফিসার দত্ত সেই অনুমতি দিয়ে দেন। অন্যদিকে কাজাখস্তানের বিমানটি তখন দ্রুত দিল্লির দিকে নেমে আসছিল। এটিসি অফিসার DK দত্ত কাজাক বিমানটিকে স্পষ্ট নির্দেশ দেন যে তারা যেন 15,000 ফুট উচ্চতায় অবস্থান করে এবং তার নিচে না নামে, কারণ ঠিক তার 1,000 ফুট নিচে অর্থাৎ 14,000 ফুট উচ্চতায় সৌদি বিমানটি উঠছিল। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুটি বিমানের মধ্যে অন্তত 1,000 ফুটের উচ্চতার ব্যবধান বা ভার্টিক্যাল ডিস্টেন্স থাকা বাধ্যতামূলক। পাশাপাশি নিরাপত্তার জন্য প্রতিটি বিমানের চারপাশে 14 কিলোমিটার ব্যাসার্ধের ব্যবধান থাকা প্রয়োজন। এটিসি অফিসার VK দত্ত তার র্যাডার স্ক্রিনে দুটি বিমানকে দুটি ছোট সবুজ বিন্দু হিসেবে দেখছিলেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার চোখ ছানাবড়া হয়ে যায়। র্যাডার স্ক্রিনে দুই বিমানের দুটি বিন্দু হঠাৎ অত্যন্ত দ্রুত গতিতে একে অপরের দিকে ধেয়ে আসতে শুরু করে, আর ঠিক তারপর মুহূর্তেই দুটি বিন্দু এক জায়গায় এসে মিশে যায় এবং মুহূর্তের মধ্যে স্ক্রিন থেকে পুরোপুরি গায়েব হয়ে যায়। এটিসি অফিসার VK দত্ত হাতের কলম ফেলে স্তব্ধ হয়ে বসে যান। তিনি বুঝতে পেরেছিলেন আকাশে চরম কোনো বিপর্যয় ঘটে গেছে। স্ক্রিন থেকে সবুজ বিন্দু দুটি মুছে যাওয়ার সাথে সাথেই এটিসি রুম জুড়ে নেমে আসে এক শ্মশানের নীরবতা। DK দত্তের হাত কাঁপতে শুরু করে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। তিনি পাগলের মতো মাইক্রোফোন চেপে ধরে বারবার চিৎকার করে রেডিওতে ডাকতে থাকেন, সৌদি 761, কাজাক 378, রেসপন্ড। কিন্তু কেউ কোনো রিপ্লাই দিচ্ছে না। কোনো সারা শব্দ ছিল না ওপার থেকে, কেবল এক নিঃশব্দ হাহাকার ভেসে আসছিল। পুরো এটিসি রুমে তখন এক শ্বাসরুদ্ধকর হাহাকার আর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। দিল্লি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে হরিয়ানার চারখি দাদ্রি নামে একটি ছোট্ট শান্ত শহর। সেই সন্ধ্যায় শহরের বাসিন্দারা হঠাৎ আকাশে বিদ্যুতের মতো এক তীব্র আলো দেখতে পায়, আর তার পরপরই ঠিক বিকট এক বজ্রপাতের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। কিছু বোঝে ওঠার আগেই আকাশ থেকে আগুনের গোলার মতো হুড়মুড় করে পড়তে শুরু করে বিমানের হাজার হাজার লোহার টুকরো আর জ্বলন্ত ধ্বংসাবশেষ। আকাশে দুটো বিশালাকার বিমানের মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল। এটি ছিল ভারতের এভিয়েশন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং বিশ্বের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী মিড এয়ার কলিশন। এই দুর্ঘটনায় মোট 349 জন আরোহীর সকলেই মর্মান্তিকভাবে প্রাণ হারান। পরবর্তীতে বহু মুসলিম নিহতদের একসাথে গণকবরে দাফন করা হয় এবং আনুমানিক 70টি শবদাহ অনুষ্ঠিত হয়। কিন্তু প্রশ্ন হলো, যার প্রযুক্তির ওপর আমরা চোখ বন্ধ করে ভরসা করি, সেই আকাশে এত বড় ভুল কিভাবে হলো? কেন দুটো বিমান একে অপরের মুখোমুখি চলে এলো? বন্ধুরা, এই পুরো ঘটনা বুঝতে হলে আমাদের আকাশের কিছু মৌলিক নিয়ম আর এভিয়েশন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। যেমন রাস্তায় গাড়ি চলার জন্য নির্দিষ্ট লেন থাকে, ঠিক তেমনি আকাশেও বিমান চলাচলের জন্য নির্দিষ্ট পথ থাকে, যাকে বলা হয় এয়ারওয়েজ। আর গাড়ি চলাচলের লেনের মতো এয়ারওয়েজকে বিভিন্ন এয়ার করিডোরে ভাগ করা হয়। রাস্তার মতো আকাশেও যদি আসা এবং যাওয়ার জন্য একটিমাত্র লেনের ব্যবস্থা করা হয়, তবে দুর্ঘটনার সম্ভাবনা মারাত্মক বেড়ে যায়। এছাড়া দুটি বিমানের মধ্যে উচ্চতার ব্যবধান কতটা থাকবে তাকে বলা হয় ফ্লাইট লেভেল। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুটি বিমানের মধ্যে অন্তত 1,000 ফুটের উচ্চতার পার্থক্য থাকতে হবে।
আর বিমানগুলো এই সব নিয়ম মেনে চলে কি না সেটা দেখার দায়িত্ব থাকে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির উপর। এটিসি অফিসাররা র্যাডারের সাহায্যে বিমানে থাকা ট্রান্সপন্ডার থেকে রেডিও তরঙ্গের মাধ্যমে তথ্য পান। কিন্তু 1970-এর দশকে দিল্লির বিমানবন্দরে যে প্রযুক্তি ছিল তা ছিল মূলত প্রাইমারি র্যাডার। প্রাইমারি র্যাডার একটি বিমান কত দূরে আছে তা বলতে পারলেও বিমানটি ঠিক কত উঁচুতে উঠছে বা তার অ্যালটিটিউড কত সেটা নিজে থেকে দেখতে পারত না। তার জন্য প্রয়োজন সেকেন্ডারি র্যাডার, যা তখন ছিল না। তাই এটিসি অফিসারদের বারবার রেডিও মারফত পাইলটদের সাথে কথা বলে জেনে নিতে হতো তারা কত উঁচুতে আছে। তারপর হাতে হিসেব করে গতি এবং উচ্চতার প্যারামিটার নোট করে ফ্লাইট পাথ চার্ট করতে হতো। দিল্লি বিমানবন্দরের মতো ব্যস্ত জায়গায় যেখানে মিনিটে মিনিটে 20 থেকে 30টি বিমান ওঠানামা করছিল, সেখানে কাজ করাটা এটিসি অফিসারদের জন্য চরম মানসিক চাপের ছিল। সেই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলারের চাকরিকে ডাক্তার বা রেস কার ড্রাইভারদের চেয়েও বেশি স্ট্রেসফুল বলে মনে করা হতো। দিল্লি বিমানবন্দরের তৎকালীন এক কর্মকর্তা তো বলেই ছিলেন যে পিক আওয়ারে কন্ট্রোল রুমে শ্বাস আটকে আসার মতো পরিবেশ তৈরি হতো। তাহলে ওই অভিশপ্ত সন্ধ্যায় ঠিক কোন ভুলটি হয়েছিল? এভিয়েশন খাতে দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে সুইস চিজ মডেল নামে একটি বিখ্যাত তত্ত্ব ব্যবহার করা হয়। এর মানে হলো কোনো বড় দুর্ঘটনা সাধারণত একটিমাত্র ভুলের জন্য ঘটে না, বরং বেশ কয়েকটি ছোট ছোট ভুল যখন একই সময়ে একসাথে মিলে যায় তখনই বড় বিপর্যয় ঘটে। এক্ষেত্রেও তেমনটা ঘটেছিল। প্রযুক্তি, যোগাযোগ এবং ম্যানুয়াল ব্যবস্থার ছোট ছোট খামতিগুলো সেদিন একই লাইনে চলে এসেছিল এবং তার জন্যই এত বড় ট্র্যাজেডি ঘটে গিয়েছিল। চারখি দাদ্রির ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। দুর্ঘটনার পর তদন্তকারীরা যখন দুটি বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করেন তখন বেরিয়ে আসে আসল সত্য। প্রথম দিকে ভারতীয় কর্মকর্তারা ভেবেছিলেন হয়তো সৌদি এয়ারলাইন্সের ভুল ছিল, তারা 14,000 ফুটের বদলে 15,000 ফুটে উঠে গিয়েছিল। কিন্তু ব্ল্যাক বক্সের ভয়েস রেকর্ডার বা ফ্লাইট ডেটা রেকর্ডার শুনে দেখা যায় সৌদি বিমানটি পুরোপুরি সঠিক নিয়মে 14,000 ফুট উচ্চতায় উঠছিল এবং সংঘর্ষটি ঠিক 14,000 ফুটেই ঘটেছিল। মূল ভুলটি হয়েছিল কাজাকিস্তানের বিমানে। এটিসি অফিসার স্পষ্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও কাজাক বিমানটি 15,000 ফুট থেকে নেমে সোজা 14,000 ফুটে চলে আসে এবং সৌদি বিমানটিকে সজোরে ধাক্কা মারে। কিন্তু প্রশ্ন হলো তারা নির্দেশ অমান্য করল কেন? তদন্তে জানা যায় সেই সময়ে সবেমাত্র সোভিয়েত ইউনিয়ন ভেঙে নতুন দেশ কাজাকিস্তান তৈরি হয়েছিল। কাজাকিস্তানের পাইলটরা ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে পারতেন না। বিমানটিতে মাত্র একজন রেডিও অপারেটর ছিলেন, যিনি এটিসি থেকে ইংরেজিতে আসা নির্দেশগুলোকে রাশিয়ান ভাষায় অনুবাদ করে পাইলটকে বোঝাচ্ছিলেন। ব্ল্যাক বক্সের রেকর্ডার থেকে আরও জানা যায় ঘটনার সময় কাজাক বিমানটিতে পাইলটরা দিল্লির বিমান চলাচলে ট্রাফিক জ্যাম এবং লেট হওয়া নিয়ে নিজেদের মধ্যে রাগারাগি করছিলেন এবং মনোযোগ হারিয়ে ফেলেছিলেন। ফলে এটিসির দেওয়া উচ্চতার নির্দেশ তারা ভুল বোঝেন। তারা ভেবেছিলেন নির্দেশটি অন্য কোনো বিমানের জন্য ছিল, যার ফলে তারা না বুঝে বিমানটিকে নিচের দিকে নামিয়ে আনেন। ককপিট ভয়েস রেকর্ডারের সেই শেষ মুহূর্তের অডিও শুনলে শিউরে উঠতে হয়। যখন রেডিও অপারেটর হঠাৎ তার ইনস্ট্রুমেন্টের দিকে তাকান তখন তার ভুল ভেঙে যায়। তিনি আতঙ্কে চিৎকার করে ওঠেন, আমরা তো 14,000 ফুটে নেমে এসেছি, আমরা 14,000 ফুটে উঠছি। পাইলট তখন হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করেন, তাহলে কি আরও উপরে উঠতে হবে? রেডিও অপারেটর আতঙ্কিত গলায় চেঁচিয়ে বলেন, হ্যাঁ, আমাদের 15,000 ফুটে উঠতে হবে, তাড়াতাড়ি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সৌদি বোয়িং বিমানে কাজাক বিমানের একটি ডানা তলোয়ারের মতো কেটে বসে যায় আর মুহূর্তের মধ্যে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে অগ্নিকুণ্ড। এর সাথে যুক্ত হয়েছিল এয়ার করিডোরের সমস্যা। সেই সময় দিল্লি বিমানবন্দরে বিমান আসা এবং যাওয়ার জন্য দুটি আলাদা পথ ছিল না, বরং একটাই এয়ার করিডোর ব্যবহার করা হচ্ছিল। আর তার উপরে আধুনিক সেকেন্ডারি র্যাডার না থাকায় এটিসি অফিসার নিজেও বুঝতে পারছিলেন না যে কাজাক বিমানটি না জানিয়ে নিচে নেমে এসেছে। চারখি দাদ্রির এই হৃদয় বিদারক ট্র্যাজেডি কিন্তু গোটা বিশ্বের এভিয়েশন নিরাপত্তাকে ভিতর থেকে বদলে দেয়। ভারত সরকার এবং আন্তর্জাতিক এভিয়েশন সংস্থা এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে দ্রুত কয়েকটি বড় সিদ্ধান্ত নেয়। সিভিল এভিয়েশনের ডিরেক্টর জেনারেল অনেক দিন ধরেই বেশ কিছু ব্যবস্থার পরামর্শ দিয়েছিলেন, যা দুর্ঘটনা ঘটার পর সরকার বাধ্য হয়ে কার্যকর করে। বলা যায় সিকিউরিটি রিপোর্টের উপর যখন রক্তের দাগ পড়ে তখন সরকারের ফাইল দ্রুত নড়ে।
প্রথমত, সমস্ত বিমানের আধুনিক সেকেন্ডারি সার্ভিলেন্স র্যাডার বসানো বাধ্যতামূলক করা হয়, যাতে স্ক্রিনে সরাসরি বিমানের সঠিক উচ্চতা ফুটে ওঠে। দ্বিতীয়ত, আসা এবং যাওয়ার জন্য একটি করিডোর বাতিল করে দুটি সম্পূর্ণ আলাদা এয়ারওয়ে তৈরি করা হয়। তৃতীয়ত, বিমানে CTAS বা ট্রাফিক কলিশন এভিয়েশন সিস্টেম প্রযুক্তি বসানোর বাধ্যতামূলক করা হয়। ঘটনার মাত্র 5 মাস পরেই তৎকালীন সিভিল এভিয়েশন মিনিস্টার CM ইব্রাহিম লোকসভায় ঘোষণা করেন 30 জনের বেশি যাত্রী বহনকারী প্রতিটি বিমানে এই CTAS থাকা বাধ্যতামূলক। এই প্রযুক্তি থাকলে দুটি বিমান ভুলবশত 1000 ফুটের কাছে চলে এলে বিমানের স্বয়ংক্রিয় অ্যালার্ম বেজে ওঠে এবং সিস্টেম নিজে থেকেই পাইলটকে দিক নির্দেশ করে দেয় যাতে ধাক্কা এড়ানো যায়। অর্থাৎ পাইলটকে সরাসরি জানিয়ে দেয় ওপরের দিকে উঠতে বা নিচে নামতে। ভারত নিজের সিদ্ধান্তে অটল থেকে এই দামি প্রযুক্তি কার্যকর করার উপর চাপ বজায় রেখেছিল, যা শেষমেশ অন্য দেশগুলোকেও মানতে বাধ্য হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয় ভাষার ক্ষেত্রে। 1998 সালে ভারত এই বিষয়টি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা ICAOর কাছে তোলে। সেখানে নিয়ম জারি করা হয় যে বিশ্বের যে কোনো দেশে আন্তর্জাতিক ফ্লাইটের পাইলটকে অবশ্যই ইংরেজি ভাষায় নির্দিষ্ট স্তরে দক্ষতা অর্জন করতেই হবে, যাতে যোগাযোগের অভাবে আর কোনো দিন কোনো বিমানকে মাঝ আকাশে ধ্বংস হতে না হয়। চারখি দাদ্রির সেই অভিশপ্ত রাতের পর আজ পর্যন্ত ভারতের আকাশে আর কোনো মুখোমুখি বিমান সংঘর্ষ ঘটেনি। এটি প্রমাণ করে যে প্রযুক্তির সঠিক ব্যবহার আর কঠোর নিয়ম মানুষের চরম ভুলকেও আটকে দিতে পারে। কিন্তু এই আধুনিক নিরাপত্তার বিনিময়ে আমাদের দিতে হয়েছিল 349 জন নিরাপরাধ মানুষের তাজা প্রাণ। আসলে এভিয়েশন খাতের প্রতিটি নিরাপত্তা নিয়ম আর প্রতিটি গাইডলাইন তৈরি হয়েছে শত শত মানুষের রক্ত দিয়ে লেখা একটি নির্মম ট্র্যাজেডির উপর দাঁড়িয়ে। আজ আমরা যখন নিশ্চিন্তে বিমানে চেপে হাজার হাজার ফুট উপরে ঘুরে বেড়াই, তখন সেই মেটালের বাক্সে দাঁড়িয়ে আমাদের মনে রাখা উচিত যে এই স্বাচ্ছন্দ্যের পেছনে রয়েছে চাকরি দাদ্রির মতো বহু না বলা ট্র্যাজেডির ইতিহাস। তবে আজ অটোমেশন আর AI এর যুগে দাঁড়িয়ে একটি প্রশ্ন থেকেই যায়, আমরা কি পুরোপুরি মানুষের উপর নির্ভর করা কমিয়ে বিমান চালনা এবং নিরাপত্তার পুরো দায়িত্ব AI বা স্বয়ংক্রিয় প্রযুক্তির হাতে ছেড়ে দেওয়া উচিত, নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ককপিটে একজন মানুষের বুদ্ধি আর অভিজ্ঞতাই শেষ ভরসা? আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।